আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের অ্যালোমেটিক্সের নতুন একটি গল্পে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গল্পটি হচ্ছে কিভাবে সমীকরণ থেকে আমরা নতুন একটি সংখ্যার উদ্ভাবন করতে পারি সেই বিষয়টি নিয়ে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি কিভাবে আমরা সমীকরণ থেকে আসলে একটি সংখ্যা তৈরি করতে পারি। মনে করো আমাদের কাছে রয়েছে একটি সমীকরণ যেটি হলো x² - 16 = 0। এই সমীকরণটি আমাদের কাছে দেওয়া হয়েছে এবং এটি সমাধান করতে হবে। কিভাবে আমরা সমাধান করতে পারি? তো ভাই এটি তো অনেক সহজ। আমরা করতে পারি হলো x² = -16টা ইকুয়ালের অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +16। এবং আমরা জানি যে স্কোয়ারটা অপোজিট সাইডে গেলে হবে ±√16। তাহলে আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব, সেটা কত? +−4। তাহলে এই সমীকরণটি থেকে আমরা দুটি মান পেলাম। একটি হলো -4, যেটি হলো একটি পূর্ণ সংখ্যা, এবং অপরটি হলো +4, সেটিও একটি পূর্ণ সংখ্যা। কিন্তু কথা হলো ভাইয়া স্কোয়ার গিয়ে অপোজিট সাইডে প্লাস মাইনাস হলো কেন? আচ্ছা, প্লাস মাইনাস কেন হলো? এটার কারণ হলো এটি যেহেতু একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের আমরা জানি দুইটা মান পাওয়া যাবে, সেই জন্য একটা মান পাওয়া গেছে প্লাস, অপরটা পেয়ে গেছে মাইনাস। যদি না বুঝে থাকো তাহলে অপরভাবে আমরা একটু দেখে আসি। আমি যদি এই সমীকরণটাকে এভাবে সমাধান করি, x² - 4² = 0। এখন আমি এই সমীকরণটিকে একটি সূত্রের সাহায্যে নিয়ে আসি। a² - b², কি লিখতে পারি? x + 4 × x - 4 = 0। তাহলে আমরা কি বলতে পারি? মিডল টার্মের একটা নিয়ম ছিল না যে হয় এটা = 0 অথবা এটা = 0? তাহলে আমরা বলতে পারি x + 4 = 0। সেখান থেকে পাবো x = -4, এবং আরেকটি পাবো x - 4 = 0, এবং সেখান থেকে পাবো x +4। তাহলে আমাদের কি ঘটনা ঘটলো? এইভাবে সমাধান করে আমরা দেখলাম -4 +4 পাওয়া গেল। আমরা যদি শর্টকাট টেকনিক ইউজ করতাম তখন আমরা দুটা মানই পেয়েছিলাম। বোঝা গেল? তো এই জন্যই আসলে স্কোয়ার এক সাইডে গেলে প্লাস মাইনাস হয়ে যায়। আচ্ছা, এখন মনে করো এইরকম কোন সমীকরণ আমাদের কাছে নেই, আমাদের কাছে -3 জায়গায় +3 দেওয়া আছে কোনো কারণে, এবং সমীকরণটি সমাধান করতে বলা হয়েছে। তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? তাহলে আমরা আগের মতো করেই x² রাখবো, এবং ইকুয়াল সাইডের অপোজিট সাইডে প্লাস আছে এদিকে যেহেতু, তাহলে এখানে কি হয়ে যাবে? -3। তাহলে -3 যাওয়ার পরে এখন কি ঘটনা ঘটবে? আমরা জানি এখন x থাকবে, স্কোয়ারটা গেলে আগের মতো +−√ওভার, এবং এখানে কি হবে? -3। তাহলে এখন বলো তো যে এখানে √−3 এই সংখ্যাটার আমরা কি নাম দেব? এটি কি মূলদ? এটি কি অমূলদ? এটি কি পূর্ণ সংখ্যা? এটি কি কোনো অন্য কোনো মান কিনা? ঠিক আছে, তাহলে আমরা এটা আসলে বুঝতে পারতেছি না। আর তোমরা মনে মনে ভাবতে পারতেছো যে আমার কাছে ক্যালকুলেটর আসে কিসের জন্য? ক্যালকুলেটরে যাই, চাপ দেই। তো ক্যালকুলেটরে চাপ দিতে গিয়েছো, ক্যালকুলেটর তোমাকে চিৎকার করে বলতেছে না না আমারে চাপ দিও না। তোমার বড় ভাইও এসেছিল আমার বড় ভাইয়ের উপরে এই মানটা চাপ দিতে, কিন্তু আমার বড় ভাই কোনো মান দিতে পারেনি, এজন্য তোমার বড় ভাই আমার বড় ভাইকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। ভাই দয়া করে তুমি অন্য কোনো চিন্তা ভাবনা করো। তো যাই হোক, তোমাদের আর চিন্তা ভাবনা করতে হবে না কষ্ট করে। এই চিন্তা ভাবনাটাই 17শো শতাব্দীর কি করেছে একজন বিখ্যাত গণিতবিদ ওয়েলার, তিনি এই ধরনের একটি জটিল সমীকরণ সমাধান করার জন্য, কিংবা কোন একটি রুটের ভিতরে মান যদি নেগেটিভ আসে সেই সংখ্যাটি কি হবে সেটি নামকরণ করে দিয়েছে। এবং তিনি কি বলেছে যে একটি জায়গায় যদি x² মান পাওয়া যায় এবং অপোজিট সাইডে যদি সেটা নেগেটিভ থাকে কোনো কারণে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা বলবো একটি অবাস্তব মান বা ইমাজিনারি মান বা কাল্পনিক মান। ঠিক আছে, তাহলে আমরা ইমাজিনারি বা কাল্পনিক মান বলতে কি বুঝবো? যে এক সাইডে বর্গমান এবং অপোজিট সাইডে কি মান? নেগেটিভ মান। এটা কাল্পনিক কেন? কারণ একটু চিন্তা করো তো বাবা, আমরা সচরাচর কি জানি যে -5² করলে কি আসবে? 25 তুমি বলবে। এখন আমি যদি বলি এখানে 5² হলে কত আসবে? তুমি বলবে 25। তাহলে দেখো তো, আমরা নেগেটিভ মানের উপর স্কোয়ার করেছি তবুও কি পেয়েছি? পজিটিভ মান। আবার পজিটিভ মানের উপর স্কোয়ার করেছি তবুও কি পেয়েছি? পজিটিভ মান। তাহলে আমরা এটা জানি যে পৃথিবীর সমস্ত বাস্তব সংখ্যার উপর যদি আমরা বর্গ করি তাহলে সেটা সবসময় কি মান পাওয়া যায়? একটা পজিটিভ মান পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা কি ভিন্ন ঘটলো না? যে আমার কাছে ছিল একটি বর্গমান, কিন্তু আমরা অপোজিট সাইডে পেয়ে গেছি কি মান? ঋণাত্মক মান। এজন্য এই সংখ্যাটির একটি নতুন নাম দেওয়া হচ্ছে, সেটিকে কাল্পনিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এখন এই কাল্পনিক সংখ্যাটা তিনি ওয়েলার কি করেছে? একটা নাম দিয়েছে, নির্দিষ্ট নাম। সেটা কি দিয়েছে দেখে আসি তোমাদের সুবিধার্থে।
এই সংখ্যাটিকে তিনি বলেছে আই। আই ইজ ইকুয়াল টু তিনি মান দিয়েছে √(-1), অর্থাৎ ইমাজিনারি পার্টের প্রথম লেটারটা আই নেওয়ার পরে তিনি বলেছেন যে আই এর মান হবে √(-1). তাহলে রুটের ভিতরে যখন কোনো মাইনাস মান থাকবে সেটিকে আমি বলবো ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলতো, i² ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এই রুটটা এদিকে গেল স্কোয়ার হয়ে গেল, তাহলে এখানে কত থাকবে -1। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলাম। এখন দেখো যে আমি যদি এর থেকে আরো পাওয়ার বাড়িয়ে দিই তখন কি ঘটনা ঘটবে। তাহলে আমি এখান থেকে এখন মনে করো যে আমি i³ চাচ্ছি, তাহলে কি ঘটবে, আমরা সূচকের 9, 10-এ থাকতে দেখেছিলাম না যে সূচকের কিছু অঙ্ক রয়েছে যে আমরা যদি পাওয়ারটা সেপারেট করে দিই তাহলে গুণের সময় পাওয়ারগুলি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, i² × i মানে i⁻1 যেটা, তাহলে কি হচ্ছে i² এর মানটা কত পাবো, -1। তাহলে আমি এখানে লিখে দিলাম -1 আর এখানে থাকলো শুধু i, তাহলে আমরা বলতে পারি -i। তাহলে মাইনাসের কার মান, i³ এর মান। ঠিক একইভাবে আমরা যদি এখন আরো পাওয়ার বাড়িয়ে দিই, ধরো আমি এখানে i⁴ চাচ্ছি, তাহলে কি ঘটনা ঘটবে, আগের মতো করে একটু চিন্তা করো, আগের মতো করে আমরা বলতে পারি i² × কি i², অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়ে i⁴ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, i² এর মান -1, এখানেও i² এর মান কি পাবো, -1। তাহলে -1 গুণ করলে কি হয়ে যাবে, +1। দেখো তো খুব সুন্দর একটি মান পেয়ে গেলাম না, i⁴ এর মানটা কত হয়ে গেল, 1। ঠিক আছে, এইভাবে আমরা যদি এখন তুলনা করি দেখো যে আমি যদি এখন বলি i⁸ এই মানটা কত হবে, i⁸ আমরা বুঝতে পারছি যে i⁴ এর মান 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না যে i⁴ × i⁴, তাহলে দুটা মান যেহেতু 1 × 1, তাহলে আলটিমেটলি মানটা কত চলে আসবে, 1। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, সেটি হলো 4 দ্বারা বিভাজ্য যে সকল মান রয়েছে সে সকল মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটির মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমাকে বলো তো এখন i⁻100 এই মানটা কত হয়ে যাবে, এই মানটা হয় সহজ তো, 100-কে 4 দ্বারা ভাগ করা যায়, মানে 100-কে 4 দ্বারা ভাগ 25 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এর মানটাও কত, 1। তাহলে এখন আমাদের কোন সাল চলতেছে, 25 সাল না, তাহলে আমি যদি বলি এখন i⁻2025, বলো তো বাবা এই মানটা কত হবে। এটা তো একটু বড় সংখ্যা, একটু চিন্তা ভাবনা করতে হবে। না, চিন্তা ভাবনার কিছু নেই, তুমি একটু দেখবা এর কাছাকাছি কোন মানটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের কাছাকাছি মান কি আমরা জানি, 2024, এটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আর বাকি থাকলো কি 25, মানে 1 লাগবে না আমাদের। তাহলে আমি এখানে বলতে পারি i⁻1। ঠিক আছে, তাহলে এই মানটা কত হবে বাবা, 1। তাহলে পরে থাকলো কি শুধুমাত্র i, তাহলে i⁻2025 এর মানটা কত হবে, i। তাহলে এভাবে আমরা অনেক বড় বড় মানকেও আমরা এই 4 দ্বারা বিভাজ্য করে ছোট করে নিতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এভাবে বলি i⁴n ইজ ইকুয়াল টু কত, 1, যেখানে n বিলংস টু কত, n, অর্থাৎ এটা ন্যাচারাল নাম্বার বোঝাচ্ছে। n এর মানটা যদি সবসময় স্বাভাবিক সংখ্যা হয়, অর্থাৎ 0 থেকে শুরু করে 1 2 3 4 এই জন্য ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে মানটা কত হয়ে যাবে, সবসময়ের জন্য 1 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলে আসো আমরা আরেকটু সামনের দিকে যাই। আরেকটু সামনের দিকে বলতে একটু চিন্তা করো তো, আমরা যদি এখানে মনে হয় দেখা যাবে না, আমি এগুলো মুছে দিই, একটু দেখো তো, আমরা এখন যদি নতুন একটি সিরিজ নিতে চাই, ধরো আমি লিখলাম i⁻1 + i⁻2 + i⁻3 + i⁻4, এই মানটা কত হবে ভাইয়া। এখন দেখো চিন্তা করো, আমরা কিন্তু সব মান বের করেছি আগে, যে i⁻1 মানে ভাইয়া যে এটা হলো i² এর মান কত দেখেছি, -1, i³ এর মানটা কত দেখেছিলাম বাবা, -i, বসাও -i, i⁴ এর মানটা কত দেখেছিলাম, 1, আমরা বসাইলাম 1। তাহলে দেখো +1 -1 কেটে যাবে, 0 হয়ে যাবে, +i -i কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি মানটা কত হয়ে গেল, 0। খুব সুন্দর না। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি, পর্যায়ক্রমিক যে কোনো পর্যায়ক্রমিক 4টি মান যদি থাকে তাহলে তার মানটা কত হয়ে যাবে, 0। দেখো তো পর্যায়ক্রমিক কিভাবে, 1 2 3 4 একটা পর্যায়ক্রমিক মান না, তাহলে এরকম পর্যায়ক্রমিক যে কোনো 4টি i সিরিজ কত হয়ে যাবে, 0। তাহলে এখন আমাকে উত্তর দাও তো, আমি যদি বলি i⁻2021 + i⁻2022 + i⁻2023 + i⁻2024, এই মানটা কত হয়ে যাবে। তুমি কোনো কিছু ক্যালকুলেশন ছাড়া, উইদাউট ক্যালকুলেশন তুমি কি বলে দিতে পারবা, যেহেতু এটা একটা পর্যায়ক্রমিক আকারে আছে 21 22 23 24, তাহলে আমরা বলতে পারবো এই মানটা কত, 0। তাহলে এই ধরনের অঙ্কগুলো সচরাচর ভার্সিটি অ্যাডমিশন টেস্টে করা হয়। তো যারা আসলে কলেজে রয়েছে তাদের জন্য তো এটা জানোই যে এটা জটিল সংখ্যা, যারা কলেজের নিচে রয়েছে তারা আসলে এই সংখ্যা সম্পর্কে আগে কখনো জানোনি, কলেজ থেকেই শুরু হয়। তো যাই হোক, এরকম নতুন নতুন সমীকরণ থেকে আমরা আসলে নতুন নতুন মানের উদ্ভাবন করি, এভাবেই গণিতবিদরা নতুন নতুন সংখ্যা তৈরি করে থাকে। তাহলে যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে গণিতের নতুন একটি গল্পে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন গল্প জানতে চোখ রাখো আলোমিটিক্স পেজে। ধন্যবাদ।